বিসমিল্লাহির রহমানির রহিম। ভূগোল ও পরিবেশ ক্লাসে সবাইকে ফুলের শুভেচ্ছা জানাই। তো আজকের ক্লাসটি শুরুর পূর্বে আমি আমার পরিচয় একটু দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ শওকতজামান, সহকারী শিক্ষক, ইসলামী উচ্চ বিদ্যালয়, কাউনিয়া, রংপুর। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিষয়ের অষ্টম অধ্যায়। তো ক্লাসটি শুরুর পূর্বে এসো আমরা কিছু ছবি লক্ষ্য করি তোমাদের পাঠটিতে যাওয়ার সুবিধার জন্য। দেখো, এখানে আমি একটি তোমাদেরকে ছবি দেখিয়েছি। তো এই ছবিটি দেখে তোমরা কিছু বুঝতে পারছো কিনা একটু চিন্তা করো। দেখো, এখানে সুন্দর একটা চিত্র। তো তোমরা নিশ্চয়ই বলবে যে এটি একটি গ্রামীণ বসতির চিত্র। আমরা আরো একটি ছবি লক্ষ্য করি। তোমরা এই ছবিটি দেখে কিছু বুঝতে পারছো কিনা চিন্তা করে নাও। নিশ্চয়ই বলবে যে স্যার এটি একটি নগর বসতির চিত্র। তাহলে আজকের এই চিত্র দুটি দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আজকে আমাদের পাঠের বিষয় কি হতে পারে। আজকে আমাদের পাঠের বিষয় হতে পারে আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে মানব বসতি। এই পাঠ শেষ করে আমরা যে বিষয়গুলো সম্পর্কে বলতে পারবো সেগুলো হচ্ছে মানব বসতি কাকে বলে তা বলতে পারবো, মানব বসতি স্থাপনের যে নিয়ামক সমূহ আছে সেগুলো আমরা ব্যাখ্যা করতে পারবো, গ্রামীণ বসতি ও নগর বসতির ধরন বর্ণনা করতে পারবো, গ্রামীণ বসতি এবং নগর বসতির মধ্যে যে সমস্ত পার্থক্যগুলো রয়েছে এই পার্থক্যগুলো আমরা করতে পারবো। আমরা এসব পাঠটি শুরু করি। পাঠটি শুরুর পূর্বে আমি আবারও দুটি চিত্র দেখিয়েছি। এখানেও একটি চিত্র দেখিয়েছি। চিত্র দুটি থেকে আমরা কিছু আলোচনা করে নেই। যে মানুষ, আমরা প্রথমে জেনে নেই যে বসতি কাকে বলে, মানব বসতিটি কাকে বলে। কোনো একটি নির্দিষ্ট স্থানে মানুষ একত্রিত হয়ে বসবাস করলে তাকে আমরা মানব বসতি বলবো। যে কোনো স্থানে, দেশের যে কোনো প্রান্তে যেখানেই হোক না কেন, মানুষ যখন একত্রিত হয়ে স্থায়ীভাবে বসবাস করবে, এটা অস্থায়ীভাবে হলে হবে না, স্থায়ীভাবে বসবাস করবে, তখনই তাকে আমরা মানব বসতি বলবো। তাহলে মানব বসতির সংজ্ঞাটা আমরা এইভাবে লিখবো: কোনো একটি নির্দিষ্ট স্থানে মানুষ একত্রিত হয়ে স্থায়ীভাবে বসবাস করলে তাকে মানব বসতি বলা হয়। প্রকৃতির সঙ্গে নিজেকে উপযোগী করে চলার এটি প্রথম অবস্থা। পরিবেশের সঙ্গে মানুষের অভিযোজনের প্রথম পদক্ষেপ হলো মানব বসতি স্থাপন। মানুষ প্রাকৃতিক অনুকূল অবস্থাকে কাজে লাগিয়ে এবং প্রতিকূল পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার জন্য মানব বসতি গড়ে তোলে। এটি একটি মানব বসতি গড়ে তোলার শর্ত। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক ভিন্নতার জন্য বিভিন্ন ধরনের বসতি গড়ে উঠেছে। যেমন আমরা যদি মেরু দেশের অঞ্চলের কথা চিন্তা করি, এখানে এস্কিমোরা বরফের ঘরে, এবং বাংলাদেশের অধিকাংশ গ্রামীণ যে বসতিগুলো করতেছে, প্রাকৃতিক ভিন্নতার জন্য বিভিন্ন ধরনের বসতি গড়ে উঠেছে। যেমন মেরুদেশীয় অঞ্চলে জলবায়ু অঞ্চলের এস্কিমোরা বরফের ঘরে, এবং বাংলাদেশের অধিকাংশ বসতিতে দোতলা ও চৌচালা ধরনের ঘরে বাস করতে দেখা যায়। আর বিশ্বের বিভিন্ন শহরের বসতিতে আধুনিক নকশা
ও নির্মাণ সামগ্রী প্রয়োগ করে উচ্চ অট্টালিকা তৈরি হচ্ছে। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে গ্রামীণ ও শহর উভয় স্থানে বসতি বৃদ্ধির হার বেড়েই চলছে। বিশেষভাবে অপরিকল্পিত নগরায়নের ফলে পরিবেশ দূষণ ব্যাপকভাবে হচ্ছে। তাহলে আমরা এখানে জানলাম যে বসতি কাকে বলে, মানব বসতি কাকে বলে এবং বসতি কোথায় কোন ধরনের বসতি লক্ষ্য করা যায়। তো এ থেকে আমি তোমাদের ছোট্ট একটি কাজ দেব, প্রশ্ন দুটো তোমরা খাতায় লিখে নাও যে মানব বসতি কাকে বলে। প্রথম প্রশ্নটা হচ্ছে যে মানব বসতি কাকে বলে, তোমরা খাতায় লিখে ফেলো। আরেকটি হচ্ছে বসতি কয় ধরনের। তো তোমাদের লেখার সঙ্গে আমি উত্তরটুকু বলে দিচ্ছি যে মানব বসতি হচ্ছে কোনো একটি নির্দিষ্ট স্থানে মানুষ একত্রিত হয়ে স্থায়ীভাবে বসবাস করাকে মানব বসতি বলা হয়। বসতি আমরা এখানে দেখলাম যে দুই ধরনের বসতির কথা বলা হচ্ছে, একটি হচ্ছে গ্রামীণ বসতি আর একটি হচ্ছে নগর বসতি। এর পরের আলোচনায় আমরা এসে যাই বসতি স্থাপনের নিয়ামকগুলো আমরা দেখব এখন, যে কোন কোন নিয়ামকগুলোর উপর ভিত্তি করে বসতি গড়ে ওঠে। এখানে দেখো বেশ কিছু আমি বসতি দেখিয়েছি। প্রথমে দেখিয়েছি ভূপ্রকৃতি, পানীয় জলের সহজলভ্যতা, মাটি, প্রতিরক্ষা, পশুচারণ, যোগাযোগ। এই কয়েকটি আমি তোমাদেরকে বসতি স্থাপনের নিয়ামক বলেছি। এগুলো সম্পর্কে একটু বিস্তারিত তোমাদেরকে জানতে হবে। তো এসো আমরা প্রথমে ভূপ্রকৃতিটি নিয়ে একটু আলোচনা করি। ভূপ্রকৃতি নিয়ে আলোচনা করি। ভূপ্রকৃতি হচ্ছে মানব জনবসতি গড়ে ওঠার জন্য ভূপ্রকৃতি ব্যাপক প্রভাব বিস্তার করে। সমতল ভূমিতে কৃষিকাজ সহজে করা যায়, কিন্তু পাহাড়ি অঞ্চলে বা পাহাড়ি এলাকায় ভূমি অসমতল হওয়ায় এখানে কৃষিকাজ তেমন সম্ভব হয় না। ফলে যাতায়াতের সুবিধার জন্য কৃষি জমির নিকটে জনবসতি তৈরি হয়। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে জনবসতির ঘনত্ব সমতল ভূমির তুলনায় কম। তাহলে আমরা কি দেখলাম এখানে, যে ভূপ্রকৃতির উপর ভিত্তি করে যে বসতি কিছু গড়ে ওঠে। এখানে সমতল ভূমিতে সবচেয়ে বেশি জনবসতি বা মানব বসতি আমরা দেখতে পাই, কিন্তু অসমতল ভূমি বা পাহাড়ি অঞ্চলে আমরা কিছু কম জনবসতি দেখতে পাই। পার্বত্য চট্টগ্রাম এর উদাহরণ হচ্ছে যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে জনবসতির ঘনত্ব একদম কম। এরপরে দ্বিতীয় যেটি আছে যে পানীয় জলের সহজলভ্যতা। এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করি। জীবন ধারণের জন্য মানুষের প্রথম এবং প্রধান চাহিদা হলো বিশুদ্ধ পানীয় জল। এই জন্যই নির্দিষ্ট জলপ্রাপ্যতার স্থানে মানুষ বসতি গড়ে তোলে। মরুময় এবং উপমরুময় অঞ্চলে ঝর্ণা এবং প্রাকৃতিক কূপের চারিদিকে মানুষ সংঘবদ্ধ হয়ে বসতি স্থাপন করে। পানীয় জলের প্রাপ্যতার উপর ভিত্তি করে গড়ে ওঠা এই সমস্ত বসতিকে আর্দ্র অঞ্চলের বসতি বলে। তাহলে পানীয় জলের সহজলভ্যতার উপর ভিত্তি করে একটি বসতি গড়ে ওঠে, এটা আমরা বুঝতে পারলাম। এরপরে দেখো আলোচনা করি যে মাটিটা কি, মাটিতে কিভাবে আমাদের বসতি স্থাপনের একটি নিয়ামক হতে পারে। মাটির উর্বরতা শক্তির উপর নির্ভর করে বসতি করা হয়। উর্বর মাটিতে পুঞ্জীভূত জনবসতি গড়ে ওঠে, কিন্তু মাটি অনুর্বর হলে বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠে। মাটির প্রভাবে জার্মানি
পোল্যান্ড, নরওয়ে, সুইডেন প্রভৃতি দেশে বিক্ষিপ্ত জনবসতির সৃষ্টি হয়েছে। এরপর আমরা দেখব প্রতিরক্ষা বসতি স্থাপনের নিয়ামক। প্রাচীনকালে প্রতিরক্ষার সুবিধার জন্যই মানুষ পুঞ্জীভূত বসতি স্থাপন করে বহিরাগত শত্রুর আক্রমণ বা বন্যজন্তুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ একত্রে বসবাস করত। কারণ প্রাচীনকালে আত্মরক্ষার জন্য কোনো আধুনিক অস্ত্রের প্রচলন ছিল না। পশুচারণ। এরপরে আমরা দেখব যে পশুচারণ এটি কি ধরনের নিয়ামক। পশুচারণ এলাকায় সাধারণত ছড়ানো বসতি দেখা যায়। পশুচারণের জন্য বড় বড় এলাকার দরকার হয়, ফলে নিজেদের সুবিধার জন্য তারা বিক্ষিপ্তভাবে বসতি স্থাপন করে থাকে। এরপরে আমরা দেখব যে যোগাযোগ। যোগাযোগ এই নিয়ামকটি সম্পর্কে আমরা একটু আলোচনা করি। প্রাচীন কাল থেকে যাতায়াত ব্যবস্থার উপর ভিত্তি করে বসতি গড়ে উঠেছে, যেমন নদী তীরবর্তী স্থানে নৌ চলাচলের এবং সমতল ভূমিতে যাতায়াতের সুবিধা থাকায় এরূপ স্থানগুলোতে পুঞ্জীভূত বসতি গড়ে উঠেছে। মিশরের নীল নদের তীরবর্তী আলেকজান্দ্রিয়া ও তাজিকিস্তানের সমতল ভূমিতে সমরকন্দ নগরের উৎপত্তি হয়েছে। আমরা এতক্ষণ ধরে শিক্ষার্থীরা আমরা এতক্ষণ ধরে জানলাম যে বসতি স্থাপনের যে এখানে 6টি নিয়ামক দেখানো হয়েছে, এই নিয়ামকগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। এরপরে আমরা বসতির ধরনগুলো রয়েছে, এই ধরনগুলো আমরা দেখব যে ধরনগুলো কি কি হতে পারে। দেখো, বসতির ধরন হচ্ছে দুই ধরনের। আমরা ধরন এখানে আলোচনা আমরা করলাম। একটি হচ্ছে গ্রামীণ বসতি আর একটি হচ্ছে নগর বসতি। আমরা দুই ধরনের বসতির ধরনে আমরা দুই ধরনের বসতি দেখলাম। একটি হচ্ছে গ্রামীণ বসতি আর একটি হচ্ছে নগর বসতি। দেখো, গ্রামীণ বসতিতে আমি তোমাদেরকে গ্রামের একটি চিত্র দেখিয়েছি, আর এটি চিত্র দেখে বলবে সহজেই যে এটি একটি নগর বসতি। তাহলে গ্রামীণ বসতিটা কাকে বলে এটা দেখো আমরা একটু জেনে নেই। যে বিভিন্ন প্রথম স্তরের অর্থনৈতিক কার্যাবলী, এখানে লক্ষ্য করো যে বিভিন্ন প্রথম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ, যেমন কৃষিকাজ হতে পারে, পশুপালন, বনজ দ্রব্য সংগ্রহ ইত্যাদির উপর ভিত্তি করে মানুষ একত্রিত বা বিক্ষিপ্ত হবে বসবাস করলে তাকে গ্রামীণ বসতি বলে। তাহলে এই গ্রামীণ বসতিটা এটা সোজাসুজি প্রথম পর্যায়ের কৃষিকাজের উপর নির্ভরশীল, অর্থাৎ তারা হবে উৎপাদক। গ্রামীণ বসতিকে বলা হচ্ছে উৎপাদক। এ সম্পর্কে আমি আরো বিস্তারিত আলোচনা করব। এরপরে এসো জানি আমি যে নগর বসতিটা কি। নগরের ইংরেজি শব্দ আমরা কি বলি, এটাকে টাউন বলা হয় বা হল আমরা বলি। গ্রামের চাইতে বড় অথচ পুরোপুরি শহর হিসেবে গড়ে ওঠেনি এমনই জনপদ, প্রধানত আধুনিক উন্নয়নমূলক অঞ্চল বা বড় গ্রাম। আধুনিক উন্নয়নমূলক অঞ্চলে মানুষ সম্প্রদায়ের বসতি। তাহলে এটি হবে গ্রাম থেকে একটু উন্নয়নমূলক অঞ্চল হবে। তবে নগর বসতির সংজ্ঞাটি তোমরা এভাবে লিখবে, যে বসতি অঞ্চলে অধিকাংশ অধিবাসী প্রত্যক্ষ ভূমি ব্যবহার ব্যতীত অন্যান্য অকৃষিকার্য, যেমন গ্রামীণ অধিবাসীদের উৎপাদিত দ্রব্যাদির শিল্পজাতকরণ, পরিবহন, ক্রয় বিক্রয়, জনপ্রশাসন, কৃষি সংক্রান্ত কার্য প্রভৃতি পেশায় নিয়োজিত থাকে, তাকে নগর বসতি বলা হয়। নগর বসতিটি হচ্ছে যে এটি গ্রামীণ বসতিতে যে সমস্ত উৎপাদিত দ্রব্য রয়েছে এগুলোকে তারা কি করবে, একটি শিল্পজাত প্রক্রিয়া করবে এবং ক্রয় বিক্রয় করা যাবে সেগুলো। প্রশাসন থাকবে এখানে,
এখানে শিক্ষা সংক্রান্ত কার্য প্রভৃতি পেশায় নিয়োজিত থাকবে। এভাবে যে বসতি, এটা হচ্ছে নগর বসতি, তাকে বলবো আমরা। তো আমরা এতক্ষণ ধরে যে আলোচনাটুকু করলাম, এই আলোচনার থেকে তোমাদের ছোট্ট একটি কাজ আমি দেব। সে কাজটি হচ্ছে গ্রামীণ বসতি ও নগর বসতির মধ্যে, গ্রামীণ বসতি ও নগর বসতির মধ্যে পার্থক্য লিখো। আমরা এতক্ষণ ধরে গ্রামীণ এবং নগর বসতি কাকে বলে এবং চিত্র তোমাদেরকে দেখাইলাম। এই চিত্রটি এবং তখন আলোচনাটুকু শুনে তোমরা এই প্রশ্নটুকুর উত্তর আমাদের খাতায় ঝটপট করে লিখে রাখো। এরপরে আমরা দেখব মানব বসতির শ্রেণী বিভাগ। আমরা মানব বসতিটাকে আমরা প্রথমে দুটি ভাগে ভাগ করেছি। একটি হচ্ছে গ্রামীণ বসতি আর একটি হচ্ছে নগর বসতি। গ্রামীণ বসতিটাকে আমরা আবার এখন তিনটি ভাগে ভাগ করব। একটি হচ্ছে সংঘবদ্ধ বসতি, আরেকটি হচ্ছে বিক্ষিপ্ত বসতি, আর একটি হচ্ছে রৈখিক বসতি। আর নগর বসতিটাকে আমরা পাঁচটি ভাগে ভাগ করব। একটি হচ্ছে সামরিক ক্রিয়াকলাপ ভিত্তিক নগর, প্রশাসনিক নগর, শিল্প ভিত্তিক নগর, বাণিজ্যিক নগর, আর একটি হচ্ছে সাংস্কৃতিক ক্রিয়াকলাপ ভিত্তিক নগর। বসতিতে আমরা যে তিনটি দেখলাম, এই তিনটি সম্পর্কে একটু আলোচনা করে নেই। দেখো, আমরা প্রথমে একটি চিত্র দেখিয়েছি আমি। এই চিত্রটি হচ্ছে একটি গোষ্ঠীবদ্ধ বসতির চিত্র। প্রথমে আমরা জেনে নেই যে গোষ্ঠীবদ্ধ বসতি কাকে বলে। যখন কোনো স্থানে নানা ধরনের সুযোগ সুবিধার জন্য কাছাকাছি একসঙ্গে অনেক বসতি গড়ে ওঠে, তখন তাকে আমরা গোষ্ঠীবদ্ধ বসতি বলবো। এখানে দেখো, এখানে একটি নদী দেখানো হয়েছে, একটি রাস্তা পাশে, নদীর পাশে, রাস্তার পাশে কিছু বসতি এখানে আমরা লক্ষ্য করতেছি। এগুলো বসতি তোমাদেরকে চিহ্ন দেখানো হয়েছে। তাহলে এখানে কিছু সুবিধা তারা নিচ্ছে, নদীকে কেন্দ্র করে এবং রাস্তাকে কেন্দ্র করে কিছু বসতি গড়ে উঠলো। এই যে বসতি এখানে, এই বসতিটাকে আমরা বলবো যে সংঘবদ্ধ বা গোষ্ঠীবদ্ধ বসতি। এটি যদি আমরা আরো বিস্তারিত আলোচনায় আমরা একটু করে নেই, এই ধরনের বসতিতে কোনো স্থানে বেশ কয়েকটি পরিবার একত্রিত হয়ে বসবাস করে। এ ধরনের বসতি আয়তনের ছোট গ্রাম হতে পারে, আবার পৌর হতে পারে। এ ধরনের বসতি যে লক্ষণ চোখে পড়ে তা হলো একটি বাড়ি থেকে অন্য বাড়ির দূরত্ব কম, বাসগৃহের একত্রে সমাবেশ, সামাজিক বন্ধন, অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্যই বাসগৃহের মধ্যে পরস্পরের যোগাযোগ অবস্থা গড়ে তোলে। যদি স্থানটি অর্থনৈতিক দিক দিয়ে উন্নত হয়, তবে সেখানে আরো বসতি ও রাস্তা গড়ে উঠবে। এভাবে একাধিক রাস্তার সংযোগ স্থলে বর্ধিষ্ণু বসতিটি কালক্রমে রাস্তার সংঘবদ্ধ জীব মানুষ তার নিজস্ব প্রয়োজনে এবং নিরাপত্তার জন্য একত্রে বসবাস করতে চায়। এছাড়া ভূপ্রকৃতি, উর্বর মাটি ও জলের উৎসের উপর নির্ভর করে এই ধরনের বসতি গড়ে ওঠে। এরপর আমরা দেখব যে সংঘবদ্ধ বসতি আমরা দেখলাম এতক্ষণ ধরে। এখন দেখব বিক্ষিপ্ত বসতি। এটির দেখো একটি চিত্র দেখিয়েছি। এই চিত্রটি, এখানে একটি বাড়ি, দেখো এখানে একটি বসতি, এখানে একটি বসতি, মানে অনেক দূরে দূরে যে বসতিগুলো গড়ে ওঠে, এটি হচ্ছে বিক্ষিপ্ত বসতি। মানে সংজ্ঞাটি দেখো, যে গ্রামীণ বসতিতে ক্ষুদ্রাকার অল্প কিছু বাসগৃহ বিস্তৃত এলাকায় পরস্পর থেকে দূরে ছড়িয়ে ছিটিয়ে বিচ্ছিন্নভাবে অবস্থান করে তাকে বিক্ষিপ্ত বসতি বলে। এটি একটি গ্রামীণ বসতি নিশ্চয়ই, যে ক্ষুদ্রাকার অল্প কিছু জায়গায় কিছু বাসগৃহ থাকবে। এটা অনেক দূরে দূরে, একটি বাড়ি থেকে অন্য একটি বাড়ির দূরত্ব অনেক দূরে দূরে হবে, এভাবে বিচ্ছিন্ন আর কি, এক কথায় এগুলোকে বলবো আমরা বিক্ষিপ্ত বসতি। পরিবারের অন্যান্য পরিবার থেকে ছড়ানো ছিটানো অবস্থায় এই বসতিগুলো আমরা লক্ষ্য করতেছি। কানাডা, যুক্তরাষ্ট্রের খামার বসতি,
ও অস্ট্রেলিয়ার মেষ পালন কেন্দ্র এ ধরনের বসতির উদাহরণ। কখনো কখনো দুটি বা তিনটি পরিবার একত্রে বসবাস করে, তবে এক্ষেত্রে এদের অতি ক্ষুদ্র বসতি অপর ক্ষুদ্র বসতি থেকে দূরে অবস্থান করে। হিমালয়ের বন্ধুর পার্বত্য অঞ্চলে এমন কিছু বসতি আছে যেখানকার এক অঞ্চলের উপত্যকার অধিবাসীদের সঙ্গে অন্য দিকের উপত্যকাবাসীদের সারা জীবনে দেখা সাক্ষাৎ হয় না। এ ধরনের বসতিগুলো বিক্ষিপ্ত বসতির পর্যায়ে পড়ে। বিক্ষিপ্ত বসতির বৈশিষ্ট্যগুলো হলো, এখানে আমরা তিনটি বৈশিষ্ট্য দেখব। দুটি বাসগৃহ বা বসতির মধ্যে যথেষ্ট ব্যবধান, অতি ক্ষুদ্র পরিবারভুক্ত বসতি, আরেকটি হচ্ছে অভিবাসীদের সামাজিক অর্থনৈতিক বিচ্ছিন্নতা। বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার পিছনে কতগুলো প্রাকৃতিক ও সাংস্কৃতিক কারণ আছে। পৃথিবীর অধিকাংশ বিক্ষিপ্ত বসতি বন্ধুর ভূপ্রাকৃতিক অঞ্চলে গড়ে উঠেছে। বন্ধুর ভূপ্রকৃতিতে যেমন কৃষিকাজের জন্য সমতল ভূমি পাওয়া যায় না, তেমনি এখানে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলাও কষ্টসাধ্য। বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার অন্যতম কারণ জলাভাব, জলাভূমি ও বিল অঞ্চল। ক্ষয়িত ভূমিভাগ, বনভূমি, অনুর্বর মাটি অধিকাংশ ক্ষেত্রে বিক্ষিপ্ত বসতি জন্ম দেয়। এগুলো হচ্ছে আমরা বিক্ষিপ্ত বসতি সম্পর্কে জানলাম। এখন আমরা যে বিষয়টি জানবো এটি হচ্ছে রৈখিক বসতি। দেখো, এখানে আমি একটি চিত্র দেখিয়েছি। একটি রেখা মধ্যে যে বসতিগুলো এখানে দেখা যাচ্ছে, একটি রেখার মতো মনে হচ্ছে, এটি হচ্ছে রৈখিক। এই ধরনের যে বসতিগুলো এটিকে আমরা রৈখিক বসতি বলবো। এর সংজ্ঞাটি আমরা এইভাবে লিখব: যখন কোনো বসতির বাড়িগুলি নদীর তীর, সড়ক পথ, রেলপথ প্রভৃতির সমান্তরালে রৈখিকভাবে গড়ে ওঠে, তখন তাকে রৈখিক বসতি বলে। তখনই তাকে রৈখিক বসতি বলে। আর একটু এসো আমরা বিস্তারিত আলোচনায় জেনে নেই। রৈখিক বসতি হচ্ছে এ ধরনের বসতিতে বাড়িগুলো একই সরলরেখায় গড়ে ওঠে। প্রধানত প্রাকৃতিক এবং কিছু ক্ষেত্রে সামাজিক কারণও এ ধরনের বসতি গড়ে উঠতে সাহায্য করে। নদীর প্রাকৃতিক বাঁধ, নদীর কিনারা, রাস্তার কিনারা প্রভৃতি স্থানে এ ধরনের বসতি গড়ে ওঠে। এ অবস্থায় গড়ে ওঠা পুঞ্জীভূত রৈখিক ধরনের বসতিগুলোর মধ্যে কিছুটা ফাঁকা থাকে। এই ফাঁকা স্থানটুকু ব্যবহৃত হয় খামার হিসেবে। বন্যা মুক্ত সমস্ত উচ্চভূমি এ ধরনের বসতির জন্য সুবিধাজনক। আমরা এতক্ষণ ধরে যে আলোচনাগুলো করলাম, এই আলোচনা থেকে দু একটি বহু নির্বাচনী প্রশ্ন সম্পর্কে আমরা জেনে নিই। প্রথমে আমরা জানি যে মধুপুর বনে কোন ধরনের বসতি গড়ে উঠেছে। এখানে দেখো চারটি অপশন দেখিয়েছি আমি: পুঞ্জীভূত, বিক্ষিপ্ত, সংঘবদ্ধ, রৈখিক। নিশ্চয়ই তোমরা বলবে যে বিক্ষিপ্ত বসতি। আমরা এরপর আরো একটি প্রশ্ন দেখি যে গ্রাম প্রধানত কি ধরনের অঞ্চল। এখানে আমি চারটি অপশন দেখিয়েছি: ভোক্তা, মধ্য স্বত্বভোগীদের, খাদ্য উৎপাদক, সেবা প্রদানকারী। তোমরা নিশ্চয়ই বলবে যে এটি একটি খাদ্য উৎপাদক অঞ্চল। এরপরে এসো আমরা আরো একটি প্রশ্ন দেখি: গ্রামীণ বসতি ও শহর বসতির মধ্যে পার্থক্য। আমি পার্থক্যটুকু তোমাদেরকে লিখতে বলেছিলাম, তোমরা নিশ্চয়ই লিখেছ। এসো এখানে আমরা আরো একটি পার্থক্য দেখি যে গ্রামীণ সামগ্রীর, রান্নাঘরের, শোয়ার ঘরের, পথঘাটের এগুলির একটি যথেষ্ট পার্থক্য আমরা লক্ষ্য করি। এর মধ্যে নিচের কোনটি সঠিক হবে? ক 1 ও 2, 2 ও 3, 1 ও 3, 1, 2 এবং 3। তোমরা নিশ্চয়ই বলবে যে এগুলো সবগুলোই গ্রামীণ বসতি ও শহর বসতির মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে তার মধ্যে এগুলো সবগুলোই অপশন রয়ে গেছে। এসো আমরা আজকের এই পাঠ নিয়ে যে সম্পর্কে জানলাম, এই সম্পর্কে তোমাদের ছোট্ট একটি বাড়ির কাজ দেব। তোমাদের খাতায় সুন্দরভাবে তোমরা লিখে রাখবে যে তোমার এলাকায় যে ধরনের বসতি দেখা যায় তা লিপিবদ্ধ করো। তোমার এলাকায় যে ধরনের বসতি, এটা গ্রামীণ না শহর, নগর বসতি? গ্রামীণ হলে সেগুলোর তোমরা বৈশিষ্ট্যগুলো লিখবে, এবং যদি সেটি নগর বসতি হয়
তাহলে সেটিরও বৈশিষ্ট্য তোমরা লিখবে। তো আজকের এই পাঠটি তোমরা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে সুন্দরভাবে শোনার জন্য তোমাদেরকে সকলকে ধন্যবাদ এবং তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।